ভিয়েতনামে চাকরির প্রলোভনে মানব পাচার, চক্রের 10 সদস্য ও 9 রিক্রুটিং এজেন্সি চিহ্নিত। দীর্ঘস্থায়ী বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বীজ সংকট, চড়া মূল্যে আমন চাষ ব্যাহতের শঙ্কা। সিরাজগঞ্জে 2 সহযোগী সহ যুবলীগ নেতা রাব্বি শাকিল গ্রেপ্তার, 1200 কোটি টাকার চেক জব্দ। প্রণোদনার 18,000 কোটি টাকা ছাড় কেন্দ্রীয় ব্যাংকের, ধীরগতির অভিযোগ ব্যবসায়ীদের। এবং আটালান্টার বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি। স্বাগত সংবাদ সকালে, আপনাদের সাথে আছে মাতিপান জুমান। শিরোনাম শুনছিলেন, জানিয়ে দেব পুরো খবর। ভিয়েতনামে বড় প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানব পাচার করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ভুক্তভোগীদের সাথে কথা বলে চক্রের 10 সদস্যকে চিহ্নিত করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। চক্রটির সঙ্গে যোগসাজশ রয়েছে 9টি রিক্রুটিং এজেন্সির। এছাড়াও কর্মী ও টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে আরও 11টি এজেন্সির বিরুদ্ধে। প্রথমে মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ, তারপর রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করা হয় ভিয়েতনামের ভিসা এবং ওয়ার্ক পারমিট। এজন্য জনপ্রতি নেওয়া হয় 4 থেকে 4.5 লাখ টাকা। পরে জনশক্তি ব্যুরো থেকে ছাড়পত্র পাওয়া 9 এজেন্সির মাধ্যমে তাদের পাঠানো হয় ভিয়েতনামে। যাত্রার সময় তাদের বাধ্য করা হয় নগদ ডলার বহনে। ভিয়েতনাম পৌঁছার পর কর্মীদের পাসপোর্ট ও সব অর্থ নিয়ে নেয় স্থানীয় দালাল। উচ্চ বেতনের কথা বলা হলেও বিনা পারিশ্রমিকে তাদের কাজ করানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। পাসপোর্ট না থাকায় অনেকেই ধরা পড়ছেন পুলিশের অভিযানে, হচ্ছেন নির্যাতনের শিকার। ভাই এখন থানার ভিতরে আছে ভাই, আমাদের কাছে পাসপোর্ট অনেক কিছু চাইছে, কিন্তু পাসপোর্ট দিতে পারিনি। পাসপোর্টের যে ছবি ছিল আমাদের মোবাইলে সেইগুলা দিয়েছি, ওনারা অনেক কিছু করছে। এখন দালালের বিষয়ে মানে কোন রকম তদন্ত করছে। প্রতারিত কর্মীরা জানান, ভিয়েতনামে দালালদের এ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন 10 বাংলাদেশি। এদের প্রধান মোস্তফা, সহযোগী হিসেবে কাজ করছেন আতিকুর রহমান আতিক, সাইফুল ইসলাম ও জাব্বার। ভিয়েতনামে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে ঢাকায় তাদের সহযোগী এক প্রতিষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনালের দাবি, তারা শুধু দেশটিতে যেতে সহায়তা করেছেন। আমাদের কাছে কয়টা টিকিট নিয়েছিল মধ্যে একজনে, আমরা কোন লোক পাঠাই নাই। আর আমাদের মাধ্যমে যাই না, এটা গেছে যে মাকসুদ এক লোকের মাধ্যমে। আমার এখানে আসা যাওয়া করতো, আমাদের অফিসে টিকিট নিত। ওদের একটা লোকাল একজন লোক ছিল, পরিচয় হয়েছে। আমরা আমাদের মাধ্যমে না যাই না, ওরা ওদের মধ্যে কথা বললে ওই টিকিটটা আমাদের কাছ থেকে নিয়ে গেছিল লাস্টে। রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়ার সময় যাচাই বাছাইয়ে গলদ দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরও বিদেশে কেউ প্রতারণার শিকার হলে দায় এড়াতে পারে না সরকার। এই যে কর্মীরা যখন বিএমইটিতে ছাড়পত্র তাদের নেওয়া হলো, তাদের নামে স্মার্ট কার্ড নেওয়া হলো, তখনই কিন্তু বিএমইটি খোঁজ খবর নিতে পারতেন যে এই যে লোকগুলো ভিয়েতনামে যাচ্ছে আসলে তারা কি কাজে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, $500 করে বেতন হবে, আদৌ কি সে বেতন হবে কিনা, দূতাবাসের কাছে খোঁজ খবর নেওয়া। এবং বিশেষ করে প্রথম কয়েক দফা আপনার 10-15 জন পাঠানোর পরেই কিন্তু তাদের এই খোঁজ খবরগুলো নিয়ে তারপরে পরের ধাপগুলোতে যাওয়া দরকার ছিল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, প্রতারণায় জড়িত এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 15-20 বছর ধরে তো লাইসেন্স দেওয়া হচ্ছে। আর্লিয়ার গুলি কেমনে লাইসেন্স হয়েছে, যদি লাইসেন্স আমাদের আছে, আই এম ডুইং এ থরো রিচেক অন অল দ্য লাইসেন্সেস। দেখা যায় কত লাইসেন্স আমাদের আছে যাদের কোনো ফাইলপত্রই নাই। সম্প্রতি প্রতারিত 27 জন ভিয়েতনামে বাংলাদেশি দূতাবাসে বিক্ষোভ করলে মানব পাচারের বিষয়টি আলোচনায় আসে। এরপর জুলাইয়ে পল্টনে অভিযান চালিয়ে পাচার চক্রের 3 জনকে আটক করে পুলিশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের আলাদা তদন্ত করবে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক একথা নিশ্চিত করে জানান, অভিযোগ সত্য প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড মিজানুর রহমান মনে করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।
কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর থেকেই আলোচনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে অনিয়মের অসংখ্য অভিযোগ। 25 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার দাস। টেকনাফ থানার তার 2 বছরের মেয়াদে 1.5 শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রতিদিনই দুর্নীতি ও অনিয়মের নতুন নতুন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যার সবকিছুই আমলে নিচ্ছে সরকার। বলা হচ্ছে 150 মানুষ, এখন অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কথা উঠেছে, আমরা এটা খতিয়ে দেখব এর সত্যতা কতটুকু আছে। এর সত্যতা যদি থাকে, ঠিক আজকে যেইভাবে আপনার বিচার হচ্ছে হবে। আওয়ামী লীগ সরকার এই বিচার বহির্ভূত হত্যা আমরা কিছুতেই মেনে নিব না, এবং যারা এটা করবে তাদেরকে আমরা শাস্তি দেব। আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে গত 6 মাসেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু প্রায় 200 জনের। অপরাধ দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সমাধান নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। যে কাজ করবার জন্য ওসি প্রদীপ রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হয়েছেন, সেই একই কাজের জন্য কিন্তু এবার তিনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। এখানে সরকার কোনোভাবেই তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা না পাওয়ার কথা জানান ডক্টর মিজানুর রহমান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। এদিকে র‍্যাব জানাচ্ছে পুলিশের করা মামলার 3 সাক্ষী সিনহা হত্যায় সহায়তা করেছে বলেই গ্রেপ্তার করা হয়েছে। সিনহা হত্যার পরপরই বরখাস্ত করা হয় পুলিশের এসআই লিটন, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে। তাদেরকে এরই মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবার তাদের রিমান্ডে পেল র‍্যাব। প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের 3 সাক্ষী নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। তাদেরকেও 7 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রিমান্ড আবেদনে যথাযথ নিয়ম মানা হয়নি। 4 জনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল প্রথম, তারপর আবার 3 জনের জন্য, মোট 7 জনের জন্য রিমান্ড চেয়েছে। তদন্ত শেষ করার পর যখন বিচারের পর্যায়ে যাবে, কয়েকজন সাক্ষীর সাক্ষ্য যখন গ্রহণ করা হবে, তখন বোঝা যাবে যে মামলাটার ফেট কি হবে। তবে র‍্যাবের দাবি, জেলগেট জিজ্ঞাসাবাদে 4 পুলিশ সিনহা হত্যায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেজন্যই তাদের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড শুরুর আগে সিনহার 2 সহকারী শিপ্রা ও সিফাতের বক্তব্য নেওয়া হবে বলেও জানিয়েছে র‍্যাব। শিপ্রা এবং সিফাতের সাথে ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়েছে, এবং এরপর মূলত পর্যায়ক্রমিকভাবে গতকাল যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রথমে আমরা র‍্যাব হেফাজতে এনে আগামীকাল জিজ্ঞাসাবাদ করব, এরকম আমরা প্রাথমিকভাবে পরিকল্পনা করছি। এদিকে র‍্যাব গ্রেপ্তারের পরও পুলিশের করা মামলায় বুধবার আদালতে 3 সাক্ষীর 164 ধারায় জবানবন্দির আবেদন করেছিল পুলিশ, কিন্তু আবেদন গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার এই 3 ব্যক্তিকে আটক করার পর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলাও করা হয়েছে। র‍্যাবের দাবি, কোনো ধোঁয়াশা তৈরির সুযোগ নেই। সিনহা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন তারা। সামগ্রিকভাবে মামলার বিষয়বস্তু, নথিপত্র সবকিছুই বুঝে পেয়েছেন, এবং সে আলোকে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন এই সাক্ষী 3 জন যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেফতার করেছেন। সিনহা হত্যা মামলায় এ পর্যন্ত 7 পুলিশ সহ গ্রেফতার হয়েছেন 10 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগ অপপ্রচার বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষও দাবি করেন তিনি। পদত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাবি করে প্রতিশ্রুতি দেন দুদককে তদন্তে সহায়তার।
মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধানে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সহ 5 জনকে তলব করেন। দুদকের তলবে সাড়া দিয়ে বুধবার সকাল 10টার আগেই আবুল কালাম আজাদ দুদকে আসেন। এরপর একে একে আসতে থাকেন অধিদপ্তরের হাসপাতালের দায়িত্বে থাকা সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ জানান তিনি অপপ্রচারের শিকার, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। অনুসন্ধান শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুদক। সংস্থাটি বলছে এই অভিযোগ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানাধীন বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। পরবর্তীতে যখন প্রতিবেদন পাওয়া যাবে কমিশনের সিদ্ধান্তক্রমে আমরা আপনাদের অবহিত করব। রিজেন্টের মালিক শাহেদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারও আবুল কালাম আজাদকে তলব করেছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 42 জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত এর আগের 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 2995 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 86টি পরীক্ষাগারে 14,550 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,751 জনের নমুনা। করোনা শনাক্ত হয় 2,995 জনের। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হন 2,66,498 জন। নতুন করে সুস্থ হয়েছেন 1,117 জন। এ নিয়ে মোট সুস্থ 1,53,089 জন। নতুন মৃত্যু 42 জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,513 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। প্রতি বছরই পানির উচ্চতা বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তায়। এবছর এই 3 নদীর পানি প্রবাহের উচ্চতা অতীতের সব রেকর্ড ভেঙে বিপদসীমার উপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যমুনা, তিস্তা ও মেঘনা অববাহিকায় প্রতি বছরই বাড়ছে বন্যার ঝুঁকি। বুয়েটের বন্যা ও পানি ব্যবস্থাপনা বিভাগের গবেষণা বলছে আগামীতে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতে বন্যার ঝুঁকি আরও বাড়বে। তিস্তায় গত 100 বছরের মধ্যে বিপদসীমার সবচেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহের রেকর্ড এবছর 53.12 মিটার। এর আগে 2017 সালে বিপদসীমার 53.5 মিটার উপরে প্রবাহিত হয়। রেকর্ড ভেঙেছে যমুনারও। 88 বন্যায় বিপদসীমার 20.62 মিটার উপরে প্রবাহিত হয় উত্তরের খরস্রোতা এই নদী। এবছর 15 জুলাই বাহাদুরাবাদ পয়েন্টে প্রবাহিত হয়েছে 20.77 মিটার উচ্চতায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে স্থায়ী ও ক্ষতির দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছে 1988 ও 1998 সালে। সেবার দেশের প্রায় 68% এলাকা প্লাবিত হয়। করোনা মহামারীর এই বছরে প্লাবিত হয়েছে দেশের 40% এলাকা। একটা বড় বন্যার একটা বলয় থেকে আমরা এই বছর বেরিয়ে আসতে পেরেছি। 88 এবং 98 সালে আসলে 3টি নদীর অববাহিকায় একই সাথে বন্যা শুরু হয়েছিল এবং বন্যার বিস্তৃতি ছিল ব্যাপক এবং অবকাঠামোগত সুবিধার অভাবে আমাদের ক্ষয়ক্ষতি ওই সময় বেশ বেশি হয়েছিল। কিন্তু তারপরে আমরা দীর্ঘ সময় পার করেছি এবং বর্তমানের বন্যাটা তীব্রতা, ব্যাপকতা এবং পানির উচ্চতার দিক থেকে অনেক জায়গাতেই 1988 বন্যা থেকে ছাড়িয়ে গেছে। গবেষকেরা বলছেন বায়ুমণ্ডলে তাপ বাড়ায় হিমালয় গলছে, তাই দক্ষিণ এশিয়ার মধ্যে ব্রহ্মপুত্র, যমুনার পানি এখন সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানে বন্যার তীব্রতা আরও বাড়বে। বন্যার সময়কাল এগিয়ে আসছে। ব্রহ্মপুত্র বেসিনে ফ্লাড লেভেল হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে, পজিটিভ ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, এবং এই কারণে কিন্তু আমাদের বন্যাটা ব্রহ্মপুত্র বেসিনে আমরা যেটা দেখি যে ঢাকাতে 2004 সালের পরে ঢাকাতে এই প্রথম বন্যা হলো, অর্থাৎ গত 16 বছরে প্রথম বন্যা হলো। গত 2-3 বছর যাবৎ শুধু কিন্তু বাংলাদেশই হচ্ছে না, বাংলাদেশের সাথে ভারতের বিহার এবং আসাম অঞ্চলও হচ্ছে। নেপালেও কিন্তু এই বছর এবং গত বছর বেশ বড় বন্যা ছিল। ভুটানে এই বছর কিন্তু বড় বন্যা হয়েছে।
আমাদের দেশের বন্যার একটা বড় অংশের পানি এবছর কিন্তু ভুটান থেকে এসছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে পানি এবার বেশি আসলেও ক্ষয়ক্ষতি কম। সারা দেশে 16,000 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে ভেঙেছে মাত্র 260 কিলোমিটার। আগস্ট মাসে বড় কোনো বন্যার আশঙ্কা নেই, তবে সেপ্টেম্বরে গঙ্গা অববাহিকায় প্লাবিত হবার শঙ্কা আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘস্থায়ী বন্যায় বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এই ক্ষতি কাটাতে পানি নামার পর আমন ধান চাষের জন্য মাঠে নামেন কৃষকরা, কিন্তু তাদের বিপাকে ফেলছে বীজের সংকট ও চড়া মূল্য। কৃষি বিভাগের আশ্বাস, কৃষকদের ক্ষতি সামাল দিতে সচেষ্ট তারা। 3 দফা বন্যায় জামালপুর ও কুড়িগ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধান, পাট, আখ সহ মৌসুমী সবজির। কৃষি বিভাগের হিসাবে জামালপুরে 140 কোটি টাকা ও কুড়িগ্রামে 53 কোটি 45 লাখ 80 হাজার টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমির মধ্যে পটল লাগাছি, 30,000 টাকার মতন খরচ, টাকাটা উঠে নেই, তাতে তো বর্ষা আসি গেল। পানি কমায় ক্ষতি পোষাতে আমন চাষের চেষ্টা করছেন কৃষকরা, তবে সেখানেও দেখছেন না আশার আলো। বলছেন জমিতে এখনো পানি, তার উপর বীজের সংকট, এ সুযোগে দামও বেশ চড়া। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত, অনেক জ্বালা পাইতেছি না, এই জন্য কৃষকেরা খুব হিমশিম খাইতেছি, খেত লাগাইতে পারতেছি না, পুরো ধান লাগাইতে পারছি না। তবে কৃষি বিভাগের আশ্বাস, পানি কমে গেলেই আমনের চাষ শুরু করা যাবে, আর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দেয়া হবে প্রণোদনা। এখনো অনেকেই বীজ ফেলতেছে, চারা করবে, আর যে এক্সিস্টিং চারা আছে সেটা মানুষ রোপণ করতেছে। যদি আর কোনো বন্যা না হয় তাহলে আমরা যে আমাদের টার্গেট এটা অ্যাচিভ করতে সক্ষম হবে। বন্যার পানি নেমে গেলে আমরা সম্পূর্ণ ক্ষতি নিরূপণ করে যে ক্ষয়ক্ষতির রিপোর্ট আমাদের কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয়ে প্রেরণ করব। মন্ত্রণালয় পরবর্তী যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের সব ক্ষেত এখনো তলিয়ে আছে বন্যার পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত জেলার 21% সবজি নষ্ট হয়েছে, তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে বাড়বে ক্ষতির পরিমাণ। আমরা দেখেছি প্রায় 21%-এর মতো সবজি পানি এসেছে এবং সবজির ক্ষতি হয়েছে। পানি সরে গেলেই দ্রুত বর্ধনশীল এরকম সবজি লাগাতে হবে এবং সেই জন্য আমরা প্রণোদনা দেব, সবজির বীজ দেব। এদিকে বন্যা না হলেও টানা 2 সপ্তাহের বৃষ্টিতে মেহেরপুরের নিচু এলাকায় জমেছে পানি, ডুবেছে আউশ ধানের ক্ষেত। কৃষি বিভাগ বলছে পানি নেমে গেলে সরিষা ও বোরো ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে কিনা, আর বীজ সংকট নিয়ে কৃষি অফিস কি বলছে? আসলে গত জুন মাসের 22-23 তারিখ থেকে আসলে কুড়িগ্রামে বন্যাটি শুরু হয়। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমোর এবং তিস্তা অববাহিকায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে থাকে এবং যে ফসলের ক্ষেতগুলো ছিল সে সময় বিশেষ করে সবজি, পাট, বীজতলা সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। বিশেষ করে 1 মাসেরও বেশি সময় এই ফসলগুলো বন্যার পানিতে নিমজ্জিত ছিল। তো এখন কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সর্বশেষ যে হিসেব আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 132 কোটি টাকার ফসল হানি ঘটেছে। তো এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং এরই মধ্যে 1200 কৃষককে 5 কেজি করে মাছকালা এবং সার দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই সেটি দেওয়া হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরকে সহায়তা দেওয়া হবে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটি বিষয় না বললেই নয় যে এবছর যে বীজতলার ব্যাপক ক্ষতি হয় এবং দীর্ঘস্থায়ী বন্যার কারণে কিন্তু সময় মতো অনেকে আমন রোপণ করতে পারেনি। অনেক কৃষকরা শেষ সময় এসে অনেকে তাড়াহুড়া করে আমন রোপণের চেষ্টা করলেও চারার সংকট এবং চড়া দামের কারণে কিন্তু অনেকেই সেই আমন রোপণ করতে পারেনি। আবার যারা রোপণ করেছেন গত কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পানি বাড়ার কারণে সেগুলো আবার নতুন করে তলিয়ে গেছে। তো সব মিলিয়ে এখন যে অবস্থাটা, যে বাজারে সবজির দাম খুবই চড়া এবং মাঠে কিন্তু সবজি তখন একটা নেই, আর পাশাপাশি আমন চাষ নিয়ে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ত্রাণ সহায়তা নয়, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ চান তিস্তাপাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসক জানিয়েছেন 8.5 কোটি টাকার প্রকল্প একনেকে দেয়া হয়েছে, সেটা পাশ হলেই আসবে স্থায়ী সমাধান। 41 বিঘা জমি ছিল ডিমলা উপজেলার ছোটখাতা উত্তরপাড়ার আব্দুর রহমানের। আগেই তিস্তায় বিলীন হয়েছে তার বেশিরভাগ জমি। এবার ঘরবাড়ি সহ 5.5 বিঘা ভেঙে নিয়েছে নদী।
অবশিষ্ট মাত্র 3.5 বিঘা জমি নিয়েও উৎকণ্ঠায় 68 বছর বয়সী এই কৃষক। টোটাল আমার জমি ছিল 41 বিঘা, বর্তমানে আছে 3.5 বিঘা। এই 2-3 বছরে কিন্তু ভাঙ্গা এই তুই ঠিকছে। বর্তমানে খুব এই করোনা অবস্থায় আমরা দিন কাটাইতেছি। তিস্তার ভাঙনে আব্দুর রহমানের মতো ক্ষতিগ্রস্ত অনেকেই। বিলীন হয়েছে 250 মতো ঘরবাড়ি। এবার রেকর্ড পানি প্রবাহিত হয়েছে তিস্তায়। নদীর ভয়ঙ্কর রূপ দেখেছেন তীরের বাসিন্দারা। গাছপালা যা কিছু আসাল সব গেছে গা, আমরা ওই অবস্থায় রাস্তার চলবে বাড়ি করে এখন আছি। প্রশাসন ত্রাণ সহায়তার কথা বললেও তাতে সন্তুষ্ট নন ক্ষতিগ্রস্তরা। বিতরণে অনিয়মের সঙ্গে আছে পরিমাণে স্বল্পতার অভিযোগও। তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন, ত্রাণ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধান চান তারা। আমাদের এই ত্রাণের দরকার নাই, আমাদের এই তিস্তা প্রকল্পের কাজটা যদি সরকারে করে দিত আমরা খুব বাঁচতে পারতাম। তিস্তার বিভিন্ন অংশের প্রায় 1 কিলোমিটার বাঁধের সংস্কার কাজ শুরু হবে বর্ষা মৌসুমের পরই। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কৃষকদের সহায়তার আশ্বাসও দেওয়া হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণে 8.5 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব একনেকে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই প্রকল্পটা এখন একনেকে আছে, আমরা এটা চেষ্টা করতেছি সবাই মিলে, হয়তো বা পাশ হলে আগামী বছর বা পরের বছর স্থায়ীভাবে এই তিস্তা পারে যারা লোকজন আছে তাতে একটা সমাধান হবে। বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা যেন ঠিকঠাক সহায়তা পান, সেজন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তিস্তায় ভাঙন রোধে কি ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন, আর ভাঙনের গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? মূলত আসলে 2 মাস ধরে কিন্তু রংপুরের তিস্তার যে পানি, ভয়াবহ পানি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হয় বা কমেও যায়। এ কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন বৃদ্ধি হয় তখনই কিন্তু মানুষের ঘরে পানি ঢুকে যায়। পানি ঢোকার পরে কিন্তু তারা দুর্ভোগে পড়ে। আরেকটা বিষয় জানি নাকি, যখনই পানি আবার কমতে শুরু করে ওই সময় কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। ভাঙনের সৃষ্টি হওয়ার পরে কিন্তু মানুষ আসলে দুর্ভোগে পড়ে যায়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কয়েকটি মন্ত্রণালয় কিন্তু কাজ করে যায়। আমি যদি বলি একটু, যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাদের কাজ হচ্ছে তারা কোন জায়গায় বেরিবেদ ভেঙে গেছে সেটি কিন্তু সংস্কারের তারা কাজ করে যায়। জেলা প্রশাসকের যেটি করে যায় সেটি হচ্ছে যে তাদের তালিকা করে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা করে তাদের পুনর্বাসনের দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু তারপরেও কিন্তু সন্তুষ্ট নয় সাধারণ মানুষ। আর ত্রাণ মন্ত্রণালয় কিন্তু তাদের ত্রাণ সহায়তার জন্য তারা দরখাস্ত করেন, এবং বরাবরই আমরা দেখেছি যে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পেয়ে অনেক লোক কিন্তু তারা অভিযোগ করে বারবার কিন্তু গণমাধ্যম কর্মীর কাছে। তবে আরেকটা বিষয় জানি রাখি যে এটি কিন্তু অর্থাৎ স্থানীয় সরকারও মন্ত্রণালয়ে যেসব ইউনিয়ন চেয়ারম্যান আছে তারাও কিন্তু কাজ করে যায় বরাবরের মতো। তবে সব মিলে রংপুরের যে সব জায়গাতে আসলে পানি ঢুকে যায় এবং কমে যাওয়ার পরে ভাঙন সৃষ্টি হয়, এটি কিন্তু নিম্ন অঞ্চল, চর অঞ্চলের অনেক এলাকায় আমরা দেখেছি যে রংপুরের যেমন লোহারি ইউনিয়নের কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেঙে যাওয়ার ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে একটু যদি আমি দেখাই যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটি কিন্তু কয়েক একর জমিতে কিন্তু অর্থাৎ ফসল নষ্ট হওয়ার পরে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার লোক যারা আমাকে বলতে চেষ্টা করেছে তারা বলেছেন যে যাদের 5 বিঘা সম্পত্তি আছে তারাও কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই জমির ফসল কিন্তু আর পাবে না। অর্থাৎ 4 বারের কিন্তু বন্যার পানিতে এসব তলিয়ে যাওয়ার পরে কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে কিন্তু নদীর যে দুধার পার, এটি কিন্তু ভেঙে যাওয়ার কারণে তারা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কিন্তু তালিকা করা হচ্ছে যে কত হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু তালিকা করা হচ্ছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 5,000 লোকের তালিকা করা হয়েছে। এর মধ্যে যাচাই বাছাই করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। আরেকটি বিষয় যেটি জানতে চাইছেন যে তাদের যে তালিকা করার পরে তারা আসলে সঠিক পাবে কিনা, এটি কিন্তু সাধারণ মানুষের যে দাবি রয়েছে। এরপরে কিন্তু তারা অনেকে পাচ্ছে, অনেকে আবার পাচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু ত্রাণ সহায়তা না আসার কারণে এবং পুনর্বাসন না দেওয়ার কারণে কিন্তু তারা এই ক্ষতিগ্রস্তর মুখে হয়। তারা না পেয়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করে। আসলে অভিযোগ বরাবর থেকেই যাবে, কারণটা হচ্ছে যে যারা ভাঙ্গন এলাকায় পড়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এইসব তারা করেই যায় কিন্তু অভিযোগ। এই ছিল আসলে রংপুরের তিস্তা পাড় থেকে ক্ষতিগ্রস্ত এবং ভাঙ্গন নিয়ে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সিরাজগঞ্জের তারাস থেকে উপজেলা যুবলীগের সহ সভাপতি রাব্বি শাকিলকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 1200 কোটি টাকার বেশ কয়েকটি চেক জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে তারাসে শাকিলের ব্যক্তিগত কার্যালয় থেকে আটক করে বগুড়া নেওয়া হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন শাকিলের সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশিদ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের স্বাক্ষরিত চেকের পাতা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র এবং বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে 5% সুদে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেয়ার অভিযোগ ছিল। তারা দেশি এবং বিদেশি 3 শতাধিক ব্যাংক থেকে লোন দেওয়ার নামে অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তি ছাড়ে এবং অনেকেই প্রতারিত হয়েছেন। তো এই অভিযোগে আমরা রাব্বি শাকিল, হুমায়ুন কবির লোন দেওয়ার নামে অনলাইনে বিভিন্ন বিজ্ঞপ্তি ছাড়ে এবং অনেকেই প্রতারিত হয়েছেন। তো এই অভিযোগে আমরা রাব্বি শাকিল, হুমায়ুন কবির এবং হারুনুর রশিদ নামে 3 জনকে গ্রেফতার করেছি। সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোডে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি চাপা দেওয়ার 5 দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ। সংসদ ও গণভবনের মতো স্পর্শকাতর জায়গায় এমন দুর্ঘটনার পর এতদিনেও রেশমাকে চাপা দেয়া মাইক্রোবাস শনাক্ত করতে না পারায় ক্ষুব্ধ তার স্বজনেরা। পুলিশ বলছে, মাইক্রোবাসটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও নম্বর প্লেট দেখা যায়নি। তবে চালককে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছেন তারা। গেল 7 আগস্ট সকালে চন্দ্রিমা উদ্যানের লেক রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস চাপা দেয় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে। পরে পুলিশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রেশমার বোনের স্বামী। ঘটনার 5 দিন পার হলেও রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাস এবং চালকের বিষয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে। যদিও লেক রোডে দুর্ঘটনাস্থলের আশেপাশে ছিল বেশ কটি সিসিটিভি ক্যামেরা। রেশমার স্বজনরা বলছেন, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। ওই জায়গার অনেক ক্যামেরা, অনেক সিসি ক্যামেরা, ফুটেজ নাই কেন? এটা আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে, ভীতি জাগাচ্ছে যে আমরা বোধহয় কিছু জানতে পারবো না। পুলিশ বলতেছে ওনারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে সিসিটিভির ফুটেজ নিতে তো আর চেষ্টা করা লাগে না। আমরা মূলত চাচ্ছি যে আসলে ঘটনাটা কি আর গাড়িটা কার। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজে বোঝা গেছে মাইক্রোবাসটি কালো রঙের, যদিও এর ভিত্তিতে সেটি খুঁজে বের করা সহজ নয়। তবে নানামুখী তৎপরতায় দ্রুতই মাইক্রোবাস ও চালকের খোঁজ মিলবে বলছেন তদন্ত সংশ্লিষ্টরা। অন্তত 30 থেকে 35টি ক্যামেরা অলরেডি আমরা বিয়ে করতেছি। এখানে আমরা মনে করি যেহেতু গাড়ির আইডেন্টিফাই আমরা করতে পেরেছি, আমরা অবশ্যই এটা বের করতে পারবো। এবং আমি মনে করি যে হয়তো আমাদের কয়েকদিন সময় লাগছে, আমরা পিছনের গাড়ির প্লেট নাম্বারটা আমরা এখনো পাচ্ছি না। এটা আমরা আশা করি আরো কয়েকদিন লাগবে, আমরা পেয়ে যাব। রাজধানীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন 33 বছর বয়সী রেশমা নাহার রত্না। দুর্ঘটনায় তার মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে এরই মধ্যে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি ও সমমানের পরীক্ষা, আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তি। এই প্রস্তাবনা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আর জেএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর বা নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তির সুযোগ রেখে প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা পরীক্ষাটা নিতে চাই, আমরা ওই মূল্যায়ন হোক, আপনার যেমন আমরা 50 মার্কের একটা পরীক্ষা এমসিকিউ এর মতন, ধরেন আমরা ওই স্কুলে বাচ্চাদেরকে একত্রিত না করে টিচাররা এটা মৌখিক পরীক্ষা নিতে পারে, পরীক্ষা এটা রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে জেএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা, নেওয়া হলে কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমরা পরীক্ষা করছি। আমরা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই আমরা এটা নিয়ে
আগামীকালকে আমরা এটা নিয়ে বসবো মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, এবং সেই মিটিংয়ের পরে আমরা আসলে আমাদের পরবর্তী রোড ম্যাপটা চূড়ান্ত করব। এখানে একটা বলে রাখা ভালো যে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা 1 জানুয়ারিতেই আমরা নতুন বছরের যে শিক্ষা বছর সেটা যেন আমরা চালু রাখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি চাঙ্গা করতে এরই মধ্যে প্রণোদনা প্যাকেজের 18,000 কোটি টাকা ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তৈরি পোশাক খাত ছাড়া বৃহৎ শিল্প ও এসএমই খাতে অর্থ ছাড়ে তেমন অগ্রগতি নেই বলে দাবি ব্যবসায়ীদের। ঋণ পেতে নানা জটিলতার কথাও বলছেন তারা। ব্যাংকাররা বলছেন বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কাজ চলছে, যা দ্রুত ছাড় করা হবে। করোনার ধাক্কা সামলাতে দেশের শিল্প খাতের জন্য 30,000 কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় 12,750 কোটি, কৃষিতে 5,000 কোটি, প্রি শিপমেন্ট ক্রেডিট রেফারেন্স স্কিমে 5,000 কোটি, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতার জন্য 5,000 কোটি সহ মোট 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজের আওতায় এরই মধ্যে 1042টি শিল্প প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে 11,549 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের 2,053 জনকে দেয়া হয়েছে 621 কোটি টাকা। সব মিলিয়ে এ খাতে এখন পর্যন্ত 18,000 কোটি টাকার বেশি অর্থ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের বেতন সহ দেওয়া হয়েছে টোটালে 18,078 কোটি টাকা। যে এসএমই অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম যে লোনগুলো, সেখানে মোট আবেদন ছিল 4,434, সেই আবেদনের ঋণের পরিমাণ ছিল 2,287 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন খুব ধীর গতিতে প্রণোদনার টাকা ছাড় করা হচ্ছে। দ্রুত অর্থ ছাড় করা না হলে ব্যবসা করা সম্ভব হবে না বলেও জানান তারা। এডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আমাদের এটা দেওয়ার একটা জোর দাবি। আমাদের এই দুটো খাতকে স্পেশাল চিন্তার মাধ্যমে আমাদের এই স্টিমুলাস প্যাকেজটা এবং এই বরাদ্দটা যেন খুব শীঘ্রই দেওয়া হয়। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে ঋণ সহায়তা দিতে ব্যাংকগুলোকে সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর এটি মাথায় রেখেই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ চলছে বলে জানান ব্যাংক নির্বাহীরা। ট্রেডিং এর ক্ষেত্রে এবং টার্ম লোনের ক্ষেত্রে বা ইনস্টলমেন্ট লোনের ক্ষেত্রে কিছু সুবিধা দিয়ে আমরা বলেছিলাম, যেটা করলে আমার মনে হয় যে প্রণোদনাটা আরো ব্যাপ্তি লাভ করত। সেই জায়গাগুলোতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনাটা এখনো চলছে, সেখানে আমরা কংক্রিট এখনো কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত নির্দিষ্ট খাতগুলোর জন্য প্রণোদনার অর্থ ছাড়ের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে দুর্বল ও অস্তিত্বহীন কোম্পানির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা দিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। এছাড়াও কোম্পানির পরিচালকদের 30% শেয়ার না থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। করোনার প্রাদুর্ভাবে অর্থনীতিতে বড় মন্দার শঙ্কায় মূলধন তুলে নিয়ে শেয়ার বাজার ছাড়তে হুমড়ি খেয়ে পড়েন বিনিয়োগকারীরা। শেয়ার বিক্রির চাপে মূল্যসূচক ও বাজার মূলধন বিগত 7 বছর পেছনে ফিরে যায়। এ অবস্থায় শেয়ার বাজারে গতি ফেরাতে পরিবর্তন এসেছে সিকিউরিটিজ কমিশনের নেতৃত্বে। নতুন পর্ষদ দায়িত্ব নিয়েই উদ্যোগ নিয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের যথাক্রমে 2 ও 30% শেয়ার ধারণ নিশ্চিত করা, দুর্বল কোম্পানির আইপিও বাতিল এবং বন্ড মার্কেট সচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ভালো কোম্পানিগুলো 10%-এর উপরে মানুষকে ডিভিডেন্ড বন্য সুযোগ সুবিধা দেয়। 10% তো এখন আমরা অন্য জায়গায় পাচ্ছি না সব জায়গায়। সুতরাং লং টার্ম ইনভেস্টমেন্টও এখন ক্যাপিটাল মার্কেটে মোর সিকিউরড এবং বেটার রিটার্ন পাওয়ার একটা জায়গা। বিএসইসির নতুন চেয়ারম্যান জানালেন, তালিকাভুক্ত কিছু কোম্পানি ইচ্ছে করেই রুগ্ন হয়ে আছে। শিগগিরই কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। দুর্বল কোম্পানি যাতে আইপিও অনুমোদন না পায় সে বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দিলেন তিনি। কমপ্লাই না করলে আমাদের যে বিধিমালা আছে সেখানে বলা আছে যে ফাইন, পেনাল্টি, ডাইরেক্টরশিপ চলে যাওয়া এবং আরো অনেক রকম শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিতে পারি, এবং ইভেন খুব খারাপ হয়ে গেলে সেটা ফৌজদারি মামলাও করা যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের বদলে শেয়ার বাজারকে বেছে নেওয়ার পরামর্শও দিলেন নতুন চেয়ারম্যান।
মার্চেন্ট ব্যাংক সব মিলে আমাদের 700-800 মনিটরিং। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 7.5 লাখ ছাড়ালো। আক্রান্তের সংখ্যা 2.7 লাখের বেশি। 24 ঘন্টায় মারা গেছেন 6,500-এর বেশি। এর মধ্যে ভারতেই 950 জন। এতে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে চতুর্থ স্থানে দেশটি। মোট প্রাণহানি ছাড়িয়েছে 47,100। একদিনে সর্বোচ্চ 67,000-এর বেশি আক্রান্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় 24 লাখ। এছাড়া নতুন 926 জন সহ মেক্সিকোতে প্রাণহানি প্রায় 54,000। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আবারও একদিনে প্রাণহানি 1,000-এর বেশি, শনাক্ত 50,000-এর বেশি। 102 দিন পর নতুন করে সংক্রমণ ধরা পড়ায় 3 দিনের লকডাউন চলছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এদিকে করোনা সংক্রমণ রোধে তরুণদের নিজ নিজ দায়িত্ব পালনে আবারও আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার এখনও সংকটজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন তিনি। 10 আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 84 বছর বয়সী প্রণব। পরে তাকে চিকিৎসার জন্য দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান তিনি। সোমবার রাতে তার মাথায় অস্ত্রোপচারের পর অবস্থা সংকটজনক হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। প্রণব মুখার্জির দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে তার পরিবার। নাটকীয় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে পিএসজি। শেষ 8-এর লড়াইয়ে আটালান্টার বিপক্ষে লা প্যারিসিয়ানদের জয় 2-1 গোলে। ইতিহাস গড়ার পথে হতাশার শিকার আটালান্টা, আর জয়ে উচ্ছ্বসিত পিএসজি কোচ থমাস টুলেক। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কপাল পড়ে। সিঙ্গেল লেগে ভাগ্য খুলবে তো পিএসজির। কঠিন চ্যালেঞ্জে স্টার্টিং লাইন আপে নেই এমবাপে। ডি বক্সে 1-1-এ নেইমার যে সুযোগ মিস করলেন তাতে সমর্থকদের মন ভারী। ডি মারিয়া ভেরাত্তির শূন্যতা মিডফিল্ডে ভুগিয়েছে। নাভাসকে ব্যস্ত রাখে ধাক্কা ম্যাচের 26 মিনিটে। আটালান্টাকে এগিয়ে নেন পাসালিচ। গোলটা মনে রাখার মতো। ইকার্দি নিষ্প্রভ, নেইমার একাই চেষ্টা চালিয়েছেন, কিন্তু নিশানার খোঁজ পেলেনি। আধা ঘন্টা এমবাপে নামায় গতি আসে পিএসজি অ্যাটাকে। সুযোগ এলেও ভাঙেনি ডেডলক। আটালান্টা যখন ইতিহাস গড়ার খুব কাছে, তখন ম্যাজিক্যাল কামব্যাক পিএসজির। শেষের দিকে 3 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে আটালান্টার। প্রথমে নেইমারের অ্যাসিস্টে মার্কুইনিওস ফেরান সমতা। পরেরটায় অবদান এমবাপের। ডি বক্সে সুযোগ পেয়ে ভুল করেনি চুপোমোটিং। শেষ দিকে বদলি নেমে তার ম্যাচ উইনিং গোল স্মরণীয় তো বটেই। ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে পারত হতাশার। লেট কামব্যাকে উপলক্ষটা হয়েছে রঙিন। বিপরীতে তীরে এসে তরি ডুবে কেবল আফসোস আটালান্টার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত হয়েছে। বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা পিছিয়ে নেওয়া হয়েছে 2021 সালে। যদিও সূচি নির্ধারণ করেনি ফিফা ও এএফসি। খেলা পেছানোয় আবাসিক ক্যাম্প স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফে। এদিকে ক্যাম্পে থাকা ফুটবলারদের পুনরায় করোনা টেস্টে পজিটিভ হয়েছেন 7 জন। মার্চ ও জুনে ছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। করোনার প্রাদুর্ভাবে তা পেছাতে হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় খেলা হবে অক্টোবর-নভেম্বরে। ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেয় এএফসি। সব ফেডারেশন যখন প্রস্তুত হচ্ছিল মাঠে ফেরার জন্য, তখন আবারও এলো বিরতির ডাক। এএফসি জানিয়ে দিয়েছে এ বছরের ম্যাচগুলো হবে 2021 সালে। বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলা পিছিয়ে গেছে। যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও এএফসি। পরবর্তীতে সূচি নির্ধারণ হবে সময় সুযোগ বুঝে। প্রস্তুতি ক্যাম্প শুরুর পর খেলা স্থগিতে ধাক্কা লেগেছে। প্রত্যাবর্তন প্রক্রিয়ায় প্রথম ধাপে করোনা আতঙ্ক এমনিতেই অস্বস্তি বাড়িয়েছে। তার উপর খেলাও পিছিয়ে গেছে। তাতে ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প সারা রিসোর্ট গাজীপুরে, সেটা আমরা স্থগিত করছি। খেলোয়াড়রা যার যার বাড়িতে চলে যাবে বা ক্লাবে যাবে। আর এর পাশাপাশি যে কয়েকজন খেলোয়াড় পজিটিভ রয়েছে তাদেরকে আমরা বাফুফের উদ্যোগে, বাফুফের তত্ত্বাবধানে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের ক্যাম্পে থাকা 30 ফুটবলারের পুনরায় করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট মিলেছে বুধবার। এবার পজিটিভ হয়েছেন 7 জন। সার্বিক পরিস্থিতি ফুটবলারদের মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়িয়ে দিল। বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি কোচের সাথে আলোচনা করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের
ট্রেনিং প্রোগ্রাম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এএফসি কর্তৃক পরবর্তী তারিখ ঘোষণার সাথে সাথে আমাদের এই অনুশীলন পর্ব পুনরায় শুরু হবে। যখন আবার ফিফা এবং এএফসি আমাদেরকে শিডিউল জানাবে তখন আমরা সবাই আবার ন্যাশনাল টিমের হয়ে একত্রিত হয়ে ক্যাম্পে জয়েন করব। আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প ক্লোজ করা হচ্ছে, আবার যখন ডেট দিবে তখন অবশ্যই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ইনশাআল্লাহ। করোনা বিরতির পর বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সকালের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।